আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতেছেন আমার কথা? কেউ একটু কমেন্ট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি কেউ শুনতেছেন? অনেকদিন পর আসলাম। রেজাউল করিম বলতে পারেন ভাই, লাস্টে আমরা কি পড়েছিলাম সর্বশেষ? সর্বশেষ আমরা কি পড়েছিলাম মনে আছে? আচ্ছা, আপনাদের ইনশাল্লাহ 16 বা 17 তারিখ থেকে আমি আরো একবার মানে পূর্ণাঙ্গ সাবজেক্টিভ টেস্ট শুরু করব আর কি। হ্যাঁ, অর্থাৎ অধ্যায় ভিত্তিক। আচ্ছা, জন মিল্টন আমরা শেষ করেছিলাম। আচ্ছা, জন মিল্টন দেখেন, আরো একবার আমরা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডটা দেখেছিলাম। রেস্টোরেশন পিরিয়ডটা কেন কি, এটা আমরা দেখেছি। রেস্টোরেশন পিরিয়ডটা কেন কি, এই যুগকে বলা হয় এজ অফ ড্রাইডেন, মানে শক্তিশালী একজন সাহিত্যিক। এজ অফ ড্রাইডেন। জি আল্লাহ শুক্রিয়া, ভালো আছি। এজ অফ ড্রাইডেন। এই যুগকে 17 and 18 সেঞ্চুরি লিটারেচারও বলা হয়। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যুগকে 17 and 18 সেঞ্চুরি লিটারেচারও বলা হয়। এই যুগকে 17 and 18 সেঞ্চুরি লিটারেচার বলা হয়। আপনারা সবাই জানেন যে সেঞ্চুরি গণনা করা হয় 100 বছর পরে, অর্থাৎ এখন 2000 সাল, একে বলা হয় একবিংশ শতাব্দী। যখন 1900 সাল ছিল তখন বলা হতো বিংশ শতাব্দী। তো রেস্টোরেশন পিরিয়ড শুরু হয় 1660 সালে। তো 1660 মানে এটা 1700 বা 17 সেঞ্চুরি, এবং 1700 সাল পর্যন্ত মানে হচ্ছে 18 সেঞ্চুরি। কথা বুঝছেন? এটা আপনারা সবাই জানেন, বোঝেন। সো আমরা এগুলো দেখেছি। জন মিল্টন ভদ্রলোক, ওনাকে বলা হয় সর্বশেষ রেনেসা হিরো। উনি মহাকাব্যের কবি, উনি হচ্ছেন অন্ধ কবি, এবং রেনেসা যুগের সর্বশেষ মহান কবিও বলা হয় তাকে। তার বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন, এটা আপনারা জানেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছিলাম, কনফিউজিং, যে এই দুটা বাক্যের মূল থিম। আমরা বলি আদম হওয়া, ওরা বলে অ্যাডাম ইভ। তো এই দুটা মহাকাব্যের মূল থিম হচ্ছে টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান। এটা হচ্ছে আল্লাহর পদ্ধতি, টু জাস্টিফাই, পরীক্ষা করা, টু ম্যান, আল্লাহর পক্ষ থেকে আসবে টু ম্যান। পরীক্ষার হলে যেন এমনটা না হয় দ্য ওয়েস অফ ম্যান টু গড, আল্লাহ নাউজুবিল্লাহ মাফ করো, এমনটা যেন পরীক্ষার হলে না হয়। কেমন আমরা এটা দেখেছিলাম। এবং এটাও দেখেছিলাম তার বিখ্যাত কিছু ইলেজি দেখেছিলাম। এবার আসেন দেখেন জন ড্রাইডেন। জন ড্রাইডেন, ঠিক আছে? জন ড্রাইডেন এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিনই এই লাস্ট 11 তারিখ থেকে আপনাদের 28 তারিখ বা 27 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ প্রতিদিনই ক্লাস হবে। ঠিক আছে, ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস হবে। আর এই মাসের 22 তারিখ থেকে কনফিডেন্সেরই ক্লাস হোক। সো শেষ 7 দিন প্রতিদিনই ক্লাস নিব, প্রশ্ন সলভ থেকে শুরু করে। আশা আশা রাখি আল্লাহ যদি সুস্থ রাখেন। তো দেখেন জন ড্রাইডেন, ওনার নামের ভিতরে আছে দেখেন ড্রাই। তো আমি বলেছিলাম যে উনি নিরসের বাবা। নিরস বলতে কি বোঝাই? যে ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। ওনার নাম দিয়ে ওনার উপাধিটা মনে রাখবেন, ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আমি যদি সুস্থ থাকি অবশ্যই কার্পণ্যতা করব না বা হচ্ছে ফাঁকি দিব না। কেমন? একটু সুস্থতার জন্য দোয়া চাই। তো উনি দেখেন ওনার নামই হচ্ছে ড্রাই। ড্রাইয়ের ভিতরে আছে হচ্ছে নিরস।
উনি নিরসের বাবা, অর্থাৎ ওনার নামের ভিতরে একটা নিরস নিরস ভাব আছে। আর যারা ক্রিটিসিজম দেয়, যারা আপনার ব্যাপারে ক্রিটিসিজম দেয়, দেখবেন এরা হচ্ছে একটু নিরস টাইপেরই হয়। কথা বুঝছেন কিনা? সো ওনার নাম দিয়ে মনে রাখেন, উনি জায়ের বাবা। মনে আছে আপনাদের? বাঁকা, বাঁকার বাবাকে বলেন তো, বাঁকা, বাঁকা, বাঁকার বাবাকে, বাঁকা, বাঁকার বাবাকে মনে আছে তো? বাঁকার বাবাকে। সো ড্রাই, উনি জন ড্রাই। জন বাদ দেন, ড্রাইডেন, কেননা এই নামে আর কোনো সাহিত্যিক নাই। ড্রাইডেন এই নামে আর কোনো সাহিত্যিক নাই। তাহলে উনি ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। এই তো রেজাউল করিম বেকন, মনে আছে, আপনি ভালোই মনে রাখছেন আর কি, মার্শাল্লাহ। তাকে গ্লোরিয়াস জন আখ্যায়িত করেন স্যার উইল্টার স্কট। তাকে গ্লোরিয়াস জন আখ্যায়িত করেন স্যার উইল্টার স্কট। তাকে গ্লোরিয়াস জন আখ্যায়িত করেন স্যার উইল্টার স্কট। তার বিখ্যাত সাহিত্যকর্ম দেখেন অল ফর লাভ। তার বিখ্যাত সাহিত্যকর্ম দেখেন অল ফর লাভ, কিন্তু লাভ ফর লাভ, এই যে দেখেন সাহিত্যের মিল আছে, সাহিত্যের নামের মিল আছে, এটা আপনাকে পড়তেই হবে। অল ফর লাভ এটা লিখেছেন হচ্ছে জন ড্রাইডেন, অল ফর লাভ। লোকটা নিরস হলেও আবার ভেবে দেখেন, উনি আবার ভালোবাসা নিয়ে কিছু একটা লিখছে, অল ফর লাভ। তো নিরস লোকের ভিতরে মানে এরা হচ্ছে অনেকটা কাঁকড়ার মতো, উপরে শক্ত হলে ভিতরটা নরম হয়। অল ফর লাভ লিখেছেন হচ্ছে জন ড্রাইডেন, কিন্তু লাভ ফর লাভ লিখেছেন উইলিয়াম কনগ্রেভ। অল ফর লাভ লিখেছেন জন ড্রাইডেন, আর লাভ ফর লাভ লিখেছেন উইলিয়াম কনগ্রেভ। সো একটু কমেন্ট করেন যে নিরসের বাবা, নিরসের বাবা ড্রাইডেন, নিরস বা শুকনোর বাবা, ওর ভিতরে কোনো রস নাই, খাসটা বলি আমরা, খাসটে। কথা বুঝছেন? নিরসের বাবা, নিরসের বাবা জন ড্রাইডেন, কথা বুঝছেন? তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য হচ্ছে অল ফর লাভ, অল ফর লাভ। এবং বাস্তবতা হচ্ছে উনি এই যুগের শক্তিশালী সাহিত্যিক হওয়ার পরেও এই পর্যন্ত বিসিএস এ ওনাকে নিয়ে তেমন কোনো প্রশ্ন হয় নাই, এটা হচ্ছে বাস্তবতা, বিশ্বাস করেন বা না করেন। তাকে সমালোচক বলার কারণ দেখেন, তাকে সমালোচক বলার প্রধান কারণ হচ্ছে তিনি শেক্সপিয়ারের রচিত এ মিড সামার নাইটস ড্রিম সম্পর্কে বলেছেন, দ্য মোস্ট ইনসিপিড রিডিকিউলাস প্লে দ্যাট আই এভার স ইন মাই লাইফ। দ্য এ মিড সামার নাইটস ড্রিম, আপনারা সবাই জানেন এ মিড সামার নাইটস ড্রিম, এটা হচ্ছে শেক্সপিয়ারের একটা কমেডি। এ মিড সামার নাইটস ড্রিম এর পাশে লিখেন হচ্ছে সবাই কমেডি। এটা খাতায় মানে যাদের শীটটা হচ্ছে প্রিন্ট করা আছে, এই মিড সামার নাইটস ড্রিম, এই প্রিন্টার মানে এটা যাদের কাছে প্রিন্ট করা আছে তারা অবশ্যই লিখবেন এটা হচ্ছে একটা কমেডি। ঠিক আছে না? মিড সামার নাইটস ড্রিম সম্পর্কে বলেছেন, দ্য মোস্ট ইনসিপিড রিডিকিউলাস প্লে দ্যাট এভার স ইন মাই লাইফ। অথেলো, অথেলো সবাই জানেন, ওই যে সন্দেহ নির্মম বলি, অথেলো, ঠিক আছে না? অথেলো, সন্দেহের নির্মম বলি, অথেলো, ঠিক আছে না? অথেলো যে মুরিশ সেনাপতি ছিল, ডেসডোমিনো, যাকে হচ্ছে একটা রুমাল দেওয়া হয়েছিল এবং সন্দেহের বশবর্তী হয়ে তাকে হত্যা করা হয়েছিল। সে অথেলো নিয়ে বলেছিলেন এ মেন থিং, একটা নিচু ব্যাপার, খুবই নিচু ব্যাপার। কথা বলছেন কেন? ওয়াইফকে হত্যা করছে, খুবই নিচু একটা ব্যাপার। আর শেক্সপিয়ারের সর্বশেষ নাটক দ্য টেম্পেস্ট সমালোচনা করে তিনি লিখেই ফেললেন নিজে দ্য এনচ্যান্টেড আয়ারল্যান্ড। এই তিনটা তথ্য গুরুত্বপূর্ণ, যদিও কখনো আসে নাই, এরপরেও এই তিনটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে অনুরোধ করে বলি, এবারে সাহিত্যিককে নোবেল পাচ্ছে, এবারে সাহিত্যিককে নোবেল পাচ্ছে এবং তার বিখ্যাত সাহিত্য কি, এই ব্যাপারগুলো একটু জানার চেষ্টা করেন। এবার সাহিত্যে নোবেল কাকে দিচ্ছে, তার বিখ্যাত সাহিত্য, যদিও প্রশ্ন হয়ে গেছে, এত আপডেট আসবে না, আই বিলিভ প্রশ্নের সেট হয়ে গেছে, পিএসসি প্রশ্ন সেট শেষ করে ফেলেছে, তারপরে একটু দেখে যায়। কথা বুঝছেন? তো শেক্সপিয়ারের সর্বশেষ নাটক দ্য টেম্পেস্ট সমালোচনা করে লিখেন দ্য এনচ্যান্টেড আইল্যান্ড। কথা বুঝছেন? এবার দেখেন জন বানিয়ান, এই যুগেরই একজন সাহিত্যিক, জন বানিয়ান। জন বানিয়ান তার সাহিত্যকর্ম হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস, দ্য হলিওয়ার। এটা মনে রাখবেন কিভাবে? বিএনপি। তো আলটিমেটলি বিএনপি কার? খালেদার বিএনপি না, বিএনএ হচ্ছে বানিয়ান, আর তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস। বিএনএ হচ্ছে বানিয়ান, আর তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস। মালিকানা, মালটা কার আপনারা জানেন, মালটা কার? মারলো, মালটা কার? মারলো। ইভাস, ইভাস কার? ইভাস হচ্ছে বেন জনসনের। ইভাস হচ্ছে, আজকেই শুধু সকালে ক্লাস হচ্ছে, আজকে যেহেতু রংপুর যেতে হবে আমাকে, আগামী দিন থেকে ইনশাল্লাহ রাত্রে ক্লাস হবে। ইভাস্কার বেন জনসনের, ইভাস্কার বেন জনসনের, মনে আছে? কমেডি, বেন জনসন হয়ে যাবে জন বেনসন, সিগারেট, ইভাস। পোয়েট অফ লাভ জন ডান, পোয়েট অফ লাভ জন ডান, পোয়েট অফ লাভ জন ডান, মনে আছে? পোয়েট অফ লাভ হচ্ছে জন ডান।
মিস্ট্রেস কার মার্ভেলের, মিস্ট্রেস কার মার্ভেলের, মিস্ট্রেস কার মার্ভেলের, মিস্ট্রেস মার্ভেল। প্রয়োজনে সকাল সন্ধ্যা ক্লাস হবে, সকালে হবে রাত্রে হবে, শেষ করার জন্য বা হচ্ছে আরো কিছু বই কালকে ইনশাল্লাহ আপনাদের সকালে, আগামীকাল সকালে, আগামীকাল রাত্রে ক্লাস হবে ইনশাল্লাহ, আগামীকাল সকালে আপনাদের বই দাগাই দেওয়া হবে, কৃষিকাজ সহ আরো কিছু বই। কেমন? তাহলে বিএনপি কার বানিয়ানের, বিএনপি খালেদার না বানিয়ানের বলেন? বিএনপি খালেদার না বানিয়ানের? বিএনপি হচ্ছে বানিয়ান। বিএনপি কার? পোয়েটো ক্লাব জন ডান, পোয়েটো ক্লাব জন ডান। বিএনপি কার? বানিয়ানের। বিএনপি কার? বানিয়ানের। বিএন বানিয়ান, পিতে পিলগ্রিম প্রোগ্রেস। বিএন বানিয়ান, পিতে পিলগ্রিম প্রোগ্রেস। স্যামুয়েল বাটলার, স্যামুয়েল কি বাটলার? এটাকে চিন্তা করবেন বাটপার, ওরে বাটপার, ঠিক আছে না? বাটলার নামের ভিতরে একটা বাটপার বাটপার ভাব আছে। আচ্ছা, সুমাইয়া ইসলাম ধন্যবাদ। আব্দুল রাজ্জাক গোনরা, লিটারেচার নোবেল 2021, তার বিখ্যাত কোনো সাহিত্যটা অবশ্যই সুমাইয়া ইসলাম আপনি মেনশন করবেন। বোন আমার ধন্যবাদ। বিএনপি কার? বানিয়ানের। বিএনপি, বিএনপি কার? বানিয়ানের। পিলগ্রিম প্রোগ্রেস। বাটলার, বাটলারকে চিন্তা করবেন ওরে বাটপার, কথা বলছেন? তিনি বিখ্যাত কবি এবং স্যাটিরিস্ট, তিনি বিখ্যাত কবি এবং স্যাটিরিস্ট। স্যাটিরিস্ট নিয়ে নতুন করে বলার কিছু নাই। স্যাটিরিস্ট সমাজের অসঙ্গতিকে যখন আলটিমেটলি ব্যঙ্গ করে সাহিত্যের মাধ্যমে উপস্থাপন করা হয়। 28 পেজে দেখেন স্যাটায়ার সম্পর্কে তথ্য দেওয়া আছে। স্যাটায়ার, স্যাটায়ার সম্পর্কে বলা আছে দেখেন, সমাজের কোনো অসঙ্গতি বা ব্যর্থতাকে যখন সাহিত্যে একটু উপহাসের ভঙ্গিতে উপস্থাপন করা হয়, সেটাকে হচ্ছে স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা। সেটা হচ্ছে স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা, কথা বলছেন? সমাজের যখন কোনো অসঙ্গতি বা ব্যর্থতাকে সাহিত্যে একটু উপহাসের ভঙ্গিতে উপস্থাপন করা হয়, সেটাকে বলা হচ্ছে স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা। যুগে যুগে কালে কালে মনে রাখবেন, সাহিত্য সবসময় মত প্রকাশের একটা মাধ্যম ছিল, মিডিয়ার মতো। যেমন ভেবে দেখেন, হেনরি এইট, এলিজাবেথের বাবা, থমাস মোরকে হত্যা করেছিল ইউটোপিয়া লেখার জন্য। বর্তমানে আপনি স্বাধীনভাবে কিছু বলবেন, সে তার জন্য আছে আইসিটি মামলা, কথা বুঝছেন? যুগে যুগে কালে কালে, যুগে যুগে কালে কালে, যুগে যুগে কালে কালে যারা হচ্ছে মানে ধরেন ইয়ে ছিল আর কি, শাসন ক্ষমতা কক্ষিগত করতে চাইছে, এরা যুগে যুগে কালে কালে যাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। স্যাটায়ার সেই ধরনের একটা সাহিত্য, সমাজের অসঙ্গতিকে যখন আপনি ব্যঙ্গ করে লিখবেন, এটাকে বলা হচ্ছে স্যাটায়ার। সাহিত্যের আকারে উপস্থাপন করবেন, এটাকে বলা হয় কি? স্যাটায়ার, কথা বলছেন কিনা? স্যাটায়ার। তিনি বিখ্যাত কবি এবং স্যাটারিস্ট। এই একই নামে ভিক্টোরিয়ান যুগের একজন ঐতিহাসিক উপন্যাসিক আছে। এই উপন্যাসিক শব্দটা বক্স করেন, উপন্যাসিক। এই সেম নামের একটা সাহিত্যে এই বাটপার, আরেকটা বাটপার আছে, সেটা ভিক্টোরিয়ান পিরিয়ডের। সো উপন্যাসিক শব্দটা বক্স করেন, উপন্যাসিক শব্দটা বক্স করেন, ঠিক আছে? একই নামে একজন সাহিত্যিক আছেন এই ভিক্টোরিয়ান পিরিয়ডের। এই ভিক্টোরিয়ান পিরিয়ড শব্দটা বক্স করবেন গ্রামার ক্লাসের মতো। ভিক্টোরিয়ান পিরিয়ড শব্দটা বক্স করবেন, উপন্যাসিক শব্দটা বক্স করবেন। আর ভিক্টোরিয়ান থেকে তীর চিহ্ন দিবেন হচ্ছে উপন্যাসিক, ভিক্টোরিয়ান থেকে তীর চিহ্ন দিবেন উপন্যাসিক। ভিক্টোরিয়ান থেকে তীর চিহ্ন দিবেন হচ্ছে উপন্যাসিক, কথা বুঝছেন? স্যাটা উপন্যাসিক, এই একই নামে। আচ্ছা, এই দুই সাহিত্যিক, এই যে দুই বাটপারকে আলাদা করবেন কেমনে? এই দুই বাটপারকে আলাদা করবেন হচ্ছে তাদের সাহিত্য কর্ম দিয়ে। দেখেন, হুদিবার্স, হুদিবার্স, হুদিবার্স লিখছেন, এটা একটা কবিতা। হুদিবার্স, এই যে বার্স, আন্ডারলাইন করেন বার্স, বাটলারের বার্স, এভাবে একটু চিন্তা করেন বা একটু জিকির করেন। বাটলারের বার্স, বার্সটা কার? বাটলারের বা বাটপারের। বার্স, বার্স মানে হচ্ছে মদের দোকান, বার্স মানে আইনজীবী, বার্স মানে নিষেধাজ্ঞা। বাটলারের বার্স, হুদি বার্স, বাটলারের বার্স, হুদি বার্স। এই বার্সটা কার? বাটলার, ওরফে বাটপার। বাটলার ওরফে কি? বাটপার। তাহলে হুদি বার্স, এটা কিন্তু একটা কবিতা। আপনাকে সাহিত্যটা বুঝতে হবে, এটা উপন্যাস না, এটা নাটক না, এটা এপিক না, এটা একটা কবিতা। এই কবিতাটা কে লিখছে? স্যামুয়েল বাটপার, স্যামুয়েল বাটলার। উনি কোন যুগের? কবিতা যে বাটপার লিখছে উনি রেস্টোরেশন যুগের। আর দেখেন, ওয়ে অফ অল ফ্ল্যাশ, অর্থাৎ দ্য ওয়ে অফ অল ফ্ল্যাশ, এই বিখ্যাত উপন্যাসটা যে বাটপার লিখছে উনি ভিক্টোরিয়ান পিরিয়ডের, কথা বুঝছেন? সো এটা হচ্ছে আপনাকে এই জায়গাটা একটু মানে হচ্ছে সাহিত্যের ধরন দিয়ে আপনাকে মনে রাখতে হবে। কবিতা লিখছেন যে বাটপারটা, সেটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের। আর উপন্যাস লিখছে যে বাটপারটা, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে। কেননা আমরা মাঝখানে একটা তথ্য পড়েছিলাম, ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় উপন্যাসের যুগ। একটু ভেবে দেখেন, উপলব্ধি করার জন্য 19 পেজে চলে যান, 19 পেজ, যাদের কাছে শীটটা ফটোকপি করা আছে। এতে দেখেন ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় উপন্যাসের যুগ, ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় উপন্যাসের যুগ, কথা বুঝছেন?
ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হচ্ছে উপন্যাসের যুগ। ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হচ্ছে উপন্যাসের যুগ। সো যে বাটপারটা উপন্যাস লিখছে সে ভিক্টোরিয়ান পিরিয়ডের, আর যে বাটপারটা কবিতা লিখছে, যে বাটপারটা কবিতা লিখছেন সে হচ্ছে আপনার রেস্টোরেশন পিরিয়ডের। এভাবে মনে রাখেন, যে বাটপার কবিতা লিখছে সে রেস্টোরেশন, আর যে বাটপারটা উপন্যাস লিখছে সে ভিক্টোরিয়ান। কেননা ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হচ্ছে উপন্যাসের যুগ। ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হচ্ছে কিসের যুগ? উপন্যাসের যুগ। ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হচ্ছে কিসের যুগ? উপন্যাসের যুগ। আচ্ছা, এবার দেখেন গুরুত্বপূর্ণ একটা সাহিত্যিক বা সাহিত্যের যুগ, আগাস্টান পিরিয়ড, 1700 থেকে 1745। আপনি যদি এই যুগে যদি বলেন স্যার সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল যুগে একমাত্র সাহিত্য পড়বো, সেটা কোনটা? সেটা হচ্ছে আগাস্টান পিরিয়ডে আলেকজান্ডার পোপ। সহজ কথা, যদি এই তিনটা যুগ মিলে একজন সাহিত্যিক পড়তে চান তাহলে আপনাকে পড়তে হবে এই ভদ্রলোককে, আলেকজান্ডার পোপ। কথা বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ একজন ভদ্রলোক, খুবই গুরুত্বপূর্ণ একজন ভদ্রলোক, সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ। এই যুগের শক্তিশালী সাহিত্যিক হচ্ছে আলেকজান্ডার। আপনি মনে রাখবেন কেমনে? এটা আন্ডারলাইন করেন, এতে আলেকজান্ডার, এতে আগাস্টান, দুটো এ দিয়ে। এতে আলেকজান্ডার, এতে আগাস্টান। কথা বুঝছেন? আলেকজান্ডার আগাস্টান, আলেকজান্ডার আগাস্টান, এভাবে একটু চিন্তা করেন। আলেকজান্ডার আগাস্টান, আলেকজান্ডার আগাস্টান। কথা বুঝছেন? এতে আলেকজান্ডার, এতে আগাস্টান, গুরুত্বপূর্ণ একটা সাহিত্যিক। এতে আলেকজান্ডার, এতে কি? আগাস্টান, আগাস্টান পিরিয়ড। এতে আলেকজান্ডার, এতে আগাস্টান, এতে আলেকজান্ডার, এতে কি? আগাস্টান। এতে আলেকজান্ডার, এতে কি? আগাস্টান। কথা বুঝছেন কিনা? আলেকজান্ডার এই যুগের শক্তিশালী সাহিত্যিক আলেকজান্ডার পোপ। সো এখানে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এখান থেকে প্রশ্ন আসে বা প্রায় আসে। আলেকজান্ডার পোপ, তার নাম অনুসারে এই যুগকে বলা হয় পোপের যুগ বা এজ অফ পোপ বা ক্লাসিক্যাল পিরিয়ড। তো পোপের যুগ মনে করতে গিয়ে এই যে ক্লাসিক্যাল পিরিয়ড এই শব্দটাকে আবার হেই করে দিয়েন না। পোপের যুগ মনে করতে গিয়ে এটা যে একটা ক্লাসিক্যাল পিরিয়ড এটাকে আবার হচ্ছে ইয়ে করে দিয়েন না, মানে এটাকে আবার উড়াই দিয়েন না। আগাস্টান পিরিয়ড এটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল পিরিয়ড, এজ অফ পোপ অথবা ক্লাসিক্যাল পিরিয়ড। এজ অফ পোপ অথবা এটা বলা হচ্ছে কি? ক্লাসিক্যাল পিরিয়ড। কথা বুঝছেন? তাহলে আগাস্টান পিরিয়ড, আগাস্টা খ্রিস্টপূর্ব 350 শতাব্দীর আগে আগাস্টা নামে এক রাজা ছিলেন। ওই যুগের সাহিত্যের সাথে এই যুগের সাহিত্যের একটা মিল পাওয়া যায়, তাই এই যুগকে বলা হচ্ছে আগাস্টান পিরিয়ড। কথা বুঝছেন? মানে এজ অফ পোপ এটা মনে করতে গিয়ে ক্লাসিক্যাল পিরিয়ডটা বাদ দিয়ে দিয়ে না। ক্লাসিক্যাল পিরিয়ড, কথা বুঝছেন? ক্লাসিক্যাল পিরিয়ডটাকে অবহেলা করেন না। দেখা যাচ্ছে পরীক্ষার হলে আসলো ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয় কোন যুগকে? আপনি এখন পরীক্ষার হলে খুঁজতেছেন বা মনে করার চেষ্টা করতেছেন বা মুখস্থ করার চেষ্টা করতেছেন, এটা খুব বেশি ফলপ্রসূ হবে না বলে আমার বিশ্বাস। কথা বুঝছেন? সো এজ অফ পোপ, এটা পোপের যুগ বলা হয়। একটু কমেন্ট করেন, আপনারা তো কমেন্ট করতেছেন না ভাই। আসছেন আমার উপর রাগ করে আছেন আমি জানি, কিন্তু ইনশাল্লাহ সকাল সন্ধ্যা ক্লাস নিয়ে হলে আপনাদের রাগটা ভাঙিয়ে দিব। তার নাম অনুসারে এই যুগকে বলা হয় পোপের যুগ বা এজ অফ পোপ বা ক্লাসিক্যাল পিরিয়ড। আমাদের কনফারেন্সে এখন ডাবল ক্লাস চলতেছে, আপনাদেরও প্রয়োজনে ডাবল ক্লাস চলবে। কালকে সকালে ক্লাস হবে, 8টায় ক্লাস নেব, কালকে রাত্রে, আজকে রংপুরে পৌঁছে যাবো ইনশাল্লাহ, কালকে সকালে ক্লাস নেব, কালকে রাত্রে ক্লাস নেব, ইনশাল্লাহ দ্রুত শেষ করে দিব, আপনি টেনশন নিয়েন না ভাই। এই যুগের শক্তিশালী সাহিত্যিক আলেকজান্ডার পোপ, তার নাম অনুসারে এই যুগকে বলা হয় পোপের যুগ বা এজ অফ পোপ বা ক্লাসিক্যাল পিরিয়ড। কথা বুঝছেন কিনা? আগাস্টান পিরিয়ড, এতে আগাস্টান, এতে আগাস্টান, এতে আলেকজান্ডার, এতে আগাস্টান, এতে আলেকজান্ডার। এজ অফ পোপ না লিখেন ক্লাসিক্যাল পিরিয়ড, এজ অফ পোপ ইকাল টু লিখেন ক্লাসিক্যাল পিরিয়ড, এজ অফ পোপ লিখে লিখেন ক্লাসিক্যাল পিরিয়ড, এজ অফ পোপ লিখে লিখেন ক্লাসিক্যাল পিরিয়ড। যত কমেন্ট করবেন তত লাভ। ক্লাসে থাকলে মুখ দিয়ে উচ্চারণ করাইতাম, অফলাইন হলে মুখ দিয়ে বারবার বলাইতাম, ঠিক আছে না? অফলাইন হলে মুখ দিয়ে বারবার বলাইতাম। ক্লাসিক্যাল পিরিয়ডটা কমেন্ট না করে কমেন্ট করেন হচ্ছে এজ অফ পোপ। হ্যাঁ, কালকে সকালে কিন্তু ক্লাস হবে, কালকে 8টায় হবে। কনফিডেন্সে কালকে ক্লাস আছে যে 10টায় থেকে মেবি। তো যেহেতু আপনাদের 8টা থেকে 9টা 1 ঘন্টা ক্লাস নিব, আবার রাত্রে নিব, সকাল সন্ধ্যা ক্লাস হবে, ঠিক আছে? এজ অফ পোপ, ঠিক আছে না? আলেকজান্ডার পোপ এই ভদ্রলোক দেখেন, এর সম্পর্কে যত তথ্য বাড়াইতে পারেন। ওনাকে বলা হয় মোক হিরোইক পোয়েট, মোক হিরোইক পোয়েট। কথা বুঝছেন? ওনাকে বলা হয় মোক হিরোইক পোয়েট আর মোক এপিক পোয়েট, মোক এপিক পোয়েট, মোক হিরোইক পোয়েট, মোক এপিক পোয়েট, ঠিক আছে না? বিদ্রুপাত্যের কবি বা ব্যঙ্গাত্মের কবি। কথা বুঝছেন? এটা গুরুত্বপূর্ণ। মোক হিরোইক পোয়েট, উনি হচ্ছেন মোক হিরোইক পোয়েট অথবা মোক এপিক পোয়েট। উনি এপিক লেখেন, তো ওনার এপিক গুলো মক। কথা বুঝছেন? ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক। তার বিখ্যাত এপিক, তার বিখ্যাত এপিক হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। তার বিখ্যাত এপিক হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। এটা কিন্তু এপিক না, এটা মক এপিক। 40তম বিসিএস এই প্রশ্নটা ছিল, 40তম বিসিএস এই প্রশ্নটা ছিল। এবং
অপশন এ তে ছিল হচ্ছে এপিক, অপশন বি তে ছিল হচ্ছে মক এপিক। পোলাপানের চোখে এপিক পড়ে, মক এপিক আর পড়ে না, বোঝেন নাই? পোলাপান শুধু এপিক দেখে, এটা হিরোইক মক হিরোইক, কথা বুঝছেন কিনা? মক হিরোইক পোয়েট, কেমন? মক এপিক, এটা এপিক না, এটা কি এপিক? মক এপিক। প্রায় 794 লাইনের এই কবিতা, প্রায় 794 লাইনের এই কবিতা। আপনি চাইলে রেপ অফ দ্য লক সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য অ্যাড করতে পারেন। আপনি চাইলে রেপ অফ দ্য লক, কেননা বিগত 40তম 41তম বিসিএস এর ব্যাপারে যদি বলি, যেমন ধরেন 19 পেজে আসেন, 19 পেজে আসলে ধারণাটা পাবেন। এই 40তম বিসিএস এ 40তম বিসিএস এ এই যে রবার্ট টেনিসনের মোটি ডি আর্থার কবিতার শেষ লাইন ছিল। আপনি চাইলে কিছু গুরুত্বপূর্ণ কবিতা, যেমন জন ডানের ধরেন দুইটা গুরুত্বপূর্ণ কবিতা, অথবা রবার্ট হেরিকের দ্য ড্যাফোডিল, এই কবিতাগুলোর শেষ লাইন কিন্তু আপনি চাইলে মুখস্থ করতে পারেন। যেমন 40তম বিসিএস এ মোটি ডি আর্থার কবিতার শেষ লাইন আসছিল কোন কবিতার অংশ? এটা 40তম বিসিএস এ। আর 41তম বিসিএস এ ইউলিসিস কবিতার শেষ লাইনে এসে তুলে দিয়ে বলছে এটা কোন বিসিএস এর। এটা চাইলে আপনি করতে পারেন, কথা বুঝছেন কিনা? যেমন হচ্ছে আমি আপনাদের বলেছি রবার্ট হেরিক, রবার্ট হেরিকের দেখেন যে বিখ্যাত কবিতা দ্য ড্যাফোডিল, এই যে রবার্ট হেরিক এটা হচ্ছে ক্যারোলিন পিরিয়ডের রবার্ট হেরিক, তার একমাত্র কবিতা দ্য ড্যাফোডিল। এবং সেখানে আমি লাস্ট লাইন দিয়ে দিছি, দেখেন, নেভার বি ফাউন্ড এগেন, নেভার টু বি ফাউন্ড এগেন, আর কখনোই খুঁজে পাবা না, দ্য লাস্ট লাইন অফ টু ড্যাফোডিল। চাইলে আপনি এরকম গুরুত্বপূর্ণ কবিতার মানে লাস্ট লাইন মুখস্থ করতেই পারেন, বা আপনি তথ্য রাখতেই পারেন, কোনো সমস্যা নেই। এটা খুব বেশি তথ্য জমা হবে না, কথা বোঝেন নাই? এটা চাইলে আপনি করতে পারেন। তো রেপ অফ দ্য লক কবিতারও সর্বশেষ লাইন আপনি চাইলে হচ্ছে লক পপ, এভাবে লক মক যেভাবে হোক মনে রাখতে পারেন। এরকম রেপ অফ দ্য লক কবিতার শেষ লাইন, আপনি রেপ অফ দ্য লক গুগলে সার্চ দেন, বিশাল কবিতা আপনার সামনে চলে আসবে, কথা বুঝছেন? তার বিখ্যাত কবিতা দেখেন এসে অন ম্যান, তার বিখ্যাত কবিতা এসে অন ক্রিটিসিজম, এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম। তো বলেন পিডিএফ দিয়ে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এই যে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করা যায়, ঠিক আছে না? যদি লিখে লিখে পড়াইতাম অনেক সময় লাগতো। এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম, এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম, তার গুরুত্বপূর্ণ দুটো কবিতা, একটা হচ্ছে এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম। এটা হচ্ছে এপিক না রেপ অফ দ্য লক, এটা এপিক না মক এপিক বলেন তো? এটা এপিক না মক এপিক? ঠিক আছে না? এটা এপিক না মক এপিক? আর বলছিলাম টু ড্যাফোডিল মনে রাখার ওয়ে, জীবনের সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা মানে হচ্ছে ছোট ছোট মানে রবার্ট হেরিক, আর দা ড্যাফোডিল দা বানানটাও বড়, এটা নেচার নিয়ে, এটা হচ্ছে উইলিয়াম ওরসথ, কেমন? তার বিখ্যাত উক্তি দেখেন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, ওই যে অল্পবিদ্যা ভয়ঙ্কর, টু ইরর ইজ হিউম্যান, মানুষ মাত্র ভুলশীল, টু ফরগিভ ইজ ডিভাইন, মানে ভুল ক্ষমা করাটা স্বর্গীয়, ফুল রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড, হাতি ঘোড়া গেল তল, মশা বা গাধা বলে কত জল। আচ্ছা, একটা প্রশ্ন করি, হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড, এটা কোন ধরনের ক্লস? এটা প্রশ্ন করি, হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এটা কোন ধরনের ক্লস বলেন? হোয়ার অ্যাঞ্জেলস, ফুল রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এটা কোন ধরনের ক্লস বলতে পারেন? ক্লজের ক্লাস হয়েছে, এটা কোন ধরনের ক্লস? রেজাউল করিম, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ কেমনে হয় ভাই? ভুলভাল অ্যান্সার করাটা এখন ঠিক হবে না, সামনে পরীক্ষা, প্রিপোজিশনের পরে আছে, এটাকে আমরা নাউন বলতেই পারি। নাজমা আক্তার, এটা কেমনে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এটা আমরা নাউন ক্লজ বলতেই পারি, বলা যায় কিনা? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ কেমনে হয়? এভাবে ভুলভাল উত্তর দিলে মন খারাপ হয়ে যাবে না? রেজাউল করিম, মাহজুমা আঞ্জুম, কেমন হইলো? শেখাটা কাজে লাগলো? এটা নাউন ক্লজ বললে হবে? ক্লজের জন্য পিসি দাসের বইয়ে দেখবেন প্রচুর উদাহরণ দেওয়া আছে, ক্লজের প্রচুর উদাহরণ দেওয়া আছে পিসি দাসের বই। আচ্ছা, জনাথন সুইফট, এবার আসেন দেখেন, জনাথন সুইফট খুব গুরুত্বপূর্ণ একটা টেবিলে আমরা এসেছি। জনাথন সুইফট খুব গুরুত্বপূর্ণ একটা টেবিলে আছে। জনাথন সুইফট মানে আগাস্টান পিরিয়ডেরই, জনাথন সুইফট মানে আগাস্টান পিরিয়ডের। এখন চার্লস ডিকেন্স উনি ভিক্টোরিয়ান পিরিয়ডের। আপনারা জানেন আগাস্টান পিরিয়ডের না? সুমাইয়া ইসলাম, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ কেমনে হয়? বোন আমার, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ কেমনে হয় আমারে বলেন? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ কেমনে হয়?
এটা অ্যাডভার্বিয়াল ক্লজ কেমনে হয়? জনাথন সুইফট উনি আগাস্টান পিরিয়ডের, আর চার্লস ডিকেন্স আগাস্টান পিরিয়ড কত দেখেন, আগাস্টান পিরিয়ড 1700 থেকে 1745, আর চার্লস ডিকেন্স 1832 থেকে 1901, অর্থাৎ এই যুগের 100 বছর আগে পরে দুইজন সাহিত্যিক, দুইজনই দুই যুগে বিখ্যাত সাহিত্যিক। এরপরে এদের পাশাপাশি কেন দিয়েছি, তার সাহিত্যের কিছু নামের মিল আছে। আচ্ছা, চার্লস ডিকেন্সের জীবন কাহিনী এবং আমাদের নজরুলের জীবন কাহিনী সেম, এটা লিখে রাখতে পারেন, ধারণা পাবেন। এনে তার সাহিত্যের মাধ্যমে ফুটে ওঠে। চার্লস ডিকেন্সের জীবন কাহিনী, উনি কখনো ফুটপাতে ঘুমাতেন, কখনো ফ্লাইওভার নিচে ঘুমাতেন, মানে খুব মানে সংগ্রামী একটা জীবন ছিল চার্লস ডিকেন্স। অথচ ফুটপাতে ঘুমানো এই মানুষটাই ভিক্টোরিয়ান পিরিয়ডের মানে শ্রেষ্ঠ সাহিত্যিক হয়ে উঠলেন। অর্থাৎ একটু ভিক্টোরিয়ান পিরিয়ডে ঘুরে আসেন, দেখেন এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড হেডলাইন, এটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। এখানে বলা আছে দেখেন, এই যুগের শ্রেষ্ঠ উপন্যাসিক চার্লস ডিকেন্স। এই যুগের শ্রেষ্ঠ উপন্যাসিক হচ্ছে চার্লস ডিকেন্স। এই যুগের শ্রেষ্ঠ উপন্যাসিক হচ্ছে চার্লস ডিকেন্স। ভেবে দেখেন তো, ফুটপাতে ঘুমানো এই মানুষটাই হয়ে উঠলেন এই যুগের শ্রেষ্ঠ উপন্যাসিক। কথা বুঝছেন? আসেন আমরা তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কেন আমি পাশাপাশি রাখছি একটু বোঝানোর চেষ্টা করি। আগাস্টান পিরিয়ড, আগাস্টান পিরিয়ড একটু ভেবে দেখেন। আগাস্টান পিরিয়ড, যেটা আবারও বললাম, আগাস্টান পিরিয়ড 1700 থেকে 1745। এই টেবিলটা ভিক্টোরিয়ান পিরিয়ডেও আছে। আগাস্টান পিরিয়ডে উনি গ্রেটেস্ট স্যাটারিস্ট। এই স্যাটারিস্ট শব্দটা বক্স করেন। আপনাদের কাছে শীট আছে তো না, মানে প্রিন্ট করা শীট আছে না ভাই? আপনাদের কাছে প্রিন্ট করা পিডিএফটা প্রিন্ট করছেন কিনা, প্রিন্ট করা শীটটা আছে কিনা একটু বলবেন, প্রিন্ট করা শীটটা আছে কিনা? গ্রেটেস্ট স্যাটারিস্ট, জনাথন সুইফট হচ্ছেন একজন গ্রেটেস্ট স্যাটারিস্ট। উনি উপন্যাসে লিখতেন কিন্তু স্যাটায়ার করে লিখতেন। স্যাটায়ার, ওনার উপন্যাসগুলো হচ্ছে ব্যঙ্গধর্মী, স্যাটায়ার, উপহাসমূলক, ঠিক আছে না, ব্যঙ্গধর্মী। রান্না করেন না, আচ্ছা ঘুমান। উনি গ্রেটেস্ট স্যাটারিস্ট, দেখেন উনি গ্রেটেস্ট স্যাটারিস্ট, আর উনি হচ্ছেন গ্রেটেস্ট নোবেলিস্ট। মানে জনাথন সুইফট হচ্ছে স্যাটার করে লিখতেন, কথা বুঝছেন? জনাথন সুইফট স্যাটার করে লিখতেন, উনিও উপন্যাসিক। আর উনি চার্লস ডিকেন্স, উনি ভিক্টোরিয়ান পিরিয়ডের গ্রেটেস্ট উপন্যাসিক, কবি না উপন্যাসিক, কথা বুঝছেন? তার বিখ্যাত উপন্যাস দেখেন গালিভার ট্রাভেলস, গালিভার ট্রাভেলস। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে গালিভার ট্রাভেলস, 4 খণ্ডে। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে গালিভার ট্রাভেলস, যেটা কয় খণ্ডে বিভক্ত? চার খণ্ডে। যে লিলিপুট দেশ, এই সিনেমাটা আপনারা অনেকেই দেখছেন আমার ধারণা, এই সিনেমাটা অনেকেই দেখছেন। আর তার বিখ্যাত উপন্যাস দেখেন গ্রেট এক্সপেকটেশন। তার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গ্রেট এক্সপেকটেশন, এবং এখান থেকে 41তম বিসিএস এ একটা প্রশ্ন ছিল, মূলত হচ্ছে চরিত্র ছিল। এই উপন্যাসের নায়ক, লিখে রাখেন, এই উপন্যাসের নায়ক হচ্ছে পিপ, PIP, পিপ। এই উপন্যাসের নায়ক বা প্রোটাগনিস্ট, আমরা বলি প্রোটাগনিস্ট বলি না, প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট, কথা বুঝছেন কিনা? এই উপন্যাসের নায়ক মনে আছে? প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট, ওই যে বাংলা সিনেমায় শ্রেষ্ঠাংশে, সেটা হচ্ছে ইংলিশ সাহিত্যে বা সাহিত্যের ট্রাম প্রোটাগনিস্ট, সেন্ট্রাল ক্যারেক্টার বা মুখ্য চরিত্র, প্রোটাগনিস্ট, যেটা বিটিভি সিনেমা মানে সিনেমা ঘোষণা করার সময় বলতো শ্রেষ্ঠাংশে, কথা মনে আছে তো? গ্রেট এক্সপেকটেশন, উনি এটাকে বলা হচ্ছে, ওনার নায়কের নাম হচ্ছে পিপ, কথা বুঝছেন কিনা? বাবা মা নাই মনে করেন, মানে বোনের সংসারে মানুষ। এরপরে একজন পলাতক আসামির হাত ধরে ইংল্যান্ডে লন্ডনে চলে যায়। সে পলাতক আসামি কিছুদিন পরে গ্রেপ্তার হয়। এরপরে অচেনা একটা শহরে অচেনা একটা ভবিষ্যতের মুখোমুখি হয় সে, গড়ে ওঠা বা বেড়ে ওঠা বা টিকে থাকার সংগ্রামে লিপ্ত হয় সে পিপ। তার মানে সত্যি কথা, তার বেশিরভাগই উপন্যাসগুলো তার ব্যক্তি জীবনের কোনো না কোনো ছোঁয়া আছে, কথা বুঝছেন? তো গ্রেট এক্সপেকটেশনের পাশে লিখে রাখেন নায়ক, নায়কের নাম হচ্ছে পিপ, PIP, পিপ। এটা তার শ্রেষ্ঠ উপন্যাস, কথা বুঝছেন? এটা 41তম বিসিএস আসছিল। একটু ভেবে দেখেন, দুইজন দুই যুগের সাহিত্যিক, তাদের সাহিত্যকর্মের বানানটা দেখেন, স্পেলিং। এটাও জি দিয়ে শুরু, এটা হচ্ছে কি দিয়ে শুরু? জি দিয়ে শুরু। এটাও জি দিয়ে শুরু, এটাও জি দিয়ে শুরু, কথা বুঝছেন? গালিভার ট্রাভেলস, গ্রেট এক্সপেকটেশন, গালিভার ট্রাভেলস, গ্রেট এক্সপেকটেশন, কথা বুঝছেন? এরপরে এ টেল অফ এ টাপ, এ টেল অফ এ কি টাপ। এরপরে দেখেন এ টেল অফ টু সিটিজ, একটা হচ্ছে লন্ডন আর একটা কি প্যারিস। এ টেল অফ এ টাপ, এ টেল অফ এ টু সিটিজ, একটা হচ্ছে লন্ডন আর একটা কি প্যারিস।
আপনি ভেবে দেখেন, এ টেল অফ এ টাব, ডাব না, ডাব না, টাব। এ টেল অফ এ কি? টাব। এ টেল অফ এ টু সিটিজ। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে দুই শহরের কথা বলা আছে এ টেল অফ টু সিটিজ উপন্যাসে। সেই দুই শহরের নাম কি? লন্ডন অ্যান্ড ফ্লোরেন্স না, লন্ডন অ্যান্ড প্যারিস। কথা বুঝছেন কিনা? লন্ডন অ্যান্ড প্যারিস, যে দুই শহরের কথা বলা আছে তার নাম কি? লন্ডন অ্যান্ড প্যারিস। লন্ডন অ্যান্ড প্যারিস, এ টেল অফ এ টু সিটিজ। এটা হচ্ছে লন্ডন, আর একটা কি? প্যারিস। একটা হচ্ছে লন্ডন, আর একটা কি? প্যারিস। কথা বুঝছেন কিনা? ঠান্ডা মাথায় দেখেন, সাহিত্যের নামের মিল থাকার কারণেই শুধুমাত্র এই 100 বছর আগে দিছে হওয়ার পরেও এই দুইজন সাহিত্যিককে এক জায়গায় এনেছি। এ টেল অফ এ টাব, এ টেল অফ এ টু সিটিজ। এ টেল অফ এ টাব, এ টেল অফ এ টু সিটিজ। এরপরে দেখেন আছে দ্য ব্যাটল অফ দ্য বুকস, দ্য ব্যাটল অফ দ্য বুকস। আর এরপরে এসে দেখেন দ্য ব্যাটল অফ দ্য লাইভস, দ্য ব্যাটল অফ দ্য কি? লাইভস। দ্য ব্যাটল অফ দ্য লাইভস, দ্য ব্যাটল অফ দ্য কি? লাইভস। একটু ভেবে দেখেন, ব্যাটল অফ দ্য লাইভস, লাইফ মানে জীবন সংগ্রাম, ব্যাটল মানে তো সংগ্রাম। তো জনাথন চার্লস ডিকেন্স জীবন সংগ্রামটা মানায়, কেননা তার জীবনটাই সংগ্রামের মুখর ছিল। তার জীবনটাই সংগ্রাম মুখর ছিল। ভিক্টোরিয়ান পিরিয়ডে যে টেনিসন আছে, উনি কিন্তু বড়লোক ঘরের সন্তান। আমাদের অনেকটা হচ্ছে রবীন্দ্রনাথের মতো, আর ডিকেন্সটা অনেকটা নজরুলের মতো। কথা বুঝছেন কিনা? তো ব্যাটল অফ দ্য লাইফ, ব্যাটল অফ দ্য কি? লাইফ, ব্যাটল অফ দ্য লাইফ। এবং আপনারা সবাই জানেন, আপনারা সবাই ভালো করে জানেন যে হচ্ছে নজরুলের জন্ম কিন্তু এই ভিক্টোরিয়ান পিরিয়ডে। অর্থাৎ নজরুলের জন্ম কত? 1899 সালে। এই ভিক্টোরিয়ান পিরিয়ডেই কিন্তু নজরুলের জন্ম। অর্থাৎ ইংলিশ সাহিত্যের যেটা ভিক্টোরিয়ান পিরিয়ড, সে 1899 সালে নজরুলের জন্ম। এই যুগে নজরুলের মতো জীবন গড়া সাহিত্যিক পাইছি দুইটা, একটা চার্লস ডিকেন্স ইংলিশ সাহিত্যে, বাংলা সাহিত্যে নজরুল। কথা বুঝছেন কিনা? হোয়াট এভার। ব্যাটল অফ দ্য লাইফ, ব্যাটল অফ দ্য কি? লাইফ। তার আরো তিনটা উপন্যাস আছে, দেখেন। হার্ড টাইমস, হার্ড টাইমস। আপনারা জানেন ফরাসি বিপ্লব, বলেন তো ফরাসি বিপ্লব কত সালে শুরু হয়? মানে কত সালে হয় ফরাসি বিপ্লব? ধনতান্ত্রিক বিপ্লব বা বড় লোকদের বিপ্লব, ফরাসি বিপ্লব। দেখেন, আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণ করছে, এর ফলে কিন্তু একটা বিশ্বে সীমারেখা মেরুকরণ শুরু হয়েছে। ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয়, তাহলে অবশ্যই আমরা ইকোনমিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হব। যেমন দেখেন, মায়ানমারের কারণে আমাদের মাথার উপর কিন্তু একটা মানে ফাড়া পড়ে আছে, রোহিঙ্গা। কথা বুঝছেন কিনা? যতই বলা হচ্ছে ব্যাপারটা মানবিক, কিন্তু এটা একটা সময় দেখবেন যে আমাদের মানে পূরণ হয়ে যাবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বড় হুমকি হয়ে যাবে। তো দেখেন, আপনারা জানেন শহীদুল ইসলাম আজিজ না, মানে ফারজানা স্বর্ণাবন, ঠিক আছে। ফরাসি বিপ্লব হয় 7, 8, 9, মনে রাখবেন। 7, 8, 9 সামনে এক দিয়ে দিবেন। 7 সিরিয়ালে 7, 8, 9 সামনে এক দিয়ে দিবেন। অর্থাৎ 1789 সালে, 1789 সালে। আর 1789 পরে 1800 সাল, 1832 সাল। কথা বোঝেন নাই? ফরাসি বিপ্লবের পরেরই কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ড। 1789 সাল, এটা 1789 সাল। এই 1789 সাল অর্থাৎ ফরাসি বিপ্লবের পরে ইকোনমিতে যে একটা মানে পরিবর্তন আসে, সেই ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে যে অর্থনীতিতে একটা পরিবর্তন আসে, সেটার ভিত্তিতে লেখা হচ্ছে হার্ড টাইমস। এই হার্ড টাইমসের পাশে লিখে রাখেন ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক অবস্থা নিয়ে লেখা হার্ড টাইমস, ইংল্যান্ডের। কথা বুঝছেন কিনা? ফরাসি বিপ্লবের পরে অবশ্যই পরিবর্তন আসছে, যেমন ধরেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ড বেরিয়ে গেল, সেখানে একটা পরিবর্তন আসছে, ইকোনমিক একটা চাপ পড়ছে ইংল্যান্ডের উপর। সো সেটা নিয়ে মূলত লেখা হচ্ছে আপনার হার্ড টাইমস। লিখে রাখেন হার্ড টাইমসের পাশে ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা নিয়ে রচিত হার্ড টাইমস। ডেভিড কোপারফিল্ড, এটা গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। এবং এটা 36 বিশেষ ছিল, প্রশ্ন ছিল এটা, যে কোন ধরনের, কোন ধরনের, এটা কোন ধরনের সাহিত্য? এটা হচ্ছে উপন্যাস। কোন ধরনের সাহিত্য? এটা হচ্ছে একটা উপন্যাস। অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট। কি টুইস্ট? অলিভার টুইস্ট। কথা বুঝছেন? অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট। আশা করি মনে থাকবে আর কি। হ্যাঁ, তাহলে জনাথন সুইফট, উনি হচ্ছেন স্যাটারিস্ট, সুইফট স্যাটারিস্ট। এবার মনে রাখেন, সুইফট স্যাটারিস্ট, সুইফট স্যাটারিস্ট। জনাথন বাদ দেন, সুইফট আর স্যাটারিস্ট। এস এ সুইফট, এস এ স্যাটারিস্ট, এস এ সুইফট, এস এ স্যাটারিস্ট, স্যাটারিস্ট। চার্লস ডিকেন্স, চার্লস ডিকেন্স, উনি গ্রেটেস্ট নোবেলিস্ট, উনি ভিক্টোরিয়ান পিরিয়ডের। গালিভার ট্রাভেলস, গ্রেট এক্সপেকটেশন, নায়কের নাম পিক, 4 খণ্ডে বিভক্ত। এ টেল অফ এ টাব, এ টেল অফ এ টু সিটিজ। লন্ডন আর প্যারিস, দুইটা শহরের নাম কি বলেন? লন্ডন অ্যান্ড প্যারিস। দুইটা শহরের নাম কি বলেন? লন্ডন অ্যান্ড প্যারিস, লন্ডন অ্যান্ড প্যারিস। দ্য ব্যাটল অফ দ্য বুকস, দ্য ব্যাটল অফ দ্য কি? বুকস। দ্য ব্যাটল অফ দ্য কি? লাইফ। হার্ড টাইমস, ডেভিড কোপারফিল্ড, অলিভার টুইস্ট। কথা কি ক্লিয়ার? বলেন, বুঝতেছেন? 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 আচ্ছা, এবার দেখেন আছে থমাস গ্রে। নামের ভিতরে আছে, দেখেন তার নামের ভিতরে তার উপাধিটা জড়িত। গ্রে থেকে গ্রেভিয়ার্ড, অর্থাৎ গ্রেভ ইয়ার্ড পোয়েট, কবরস্থানের কবি। গ্রেভ ইয়ার্ড পোয়েট, তাকে বলা হয় কবরস্থানের কবি।
হ্যাঁ ফারজানা বলতে পারেন। দেখেন তার নামের ভিতরেই। আচ্ছা, কবরস্থানের কবি থমাস গ্রে, গ্রেভিয়ার্ড পোয়েট, কথা বুঝছেন? আচ্ছা, এরপরে বলছে হোয়ার ইগনোরেন্স ইজ এ ব্লিস ইট ইজ ফুললি টু বি ওয়াইজ। অজ্ঞতায় যেখানে আশীর্বাদ, অজ্ঞতায় যেখানে কি আশীর্বাদ, সেখানে জ্ঞানী হওয়াটা বোকামি। অজ্ঞতায়, এটা নিয়ে অনেক কথা বলা যায়, না বলাই ভালো। মানে বলার চেয়ে কিছু কথা বলার চেয়ে না বলাই ভালো, ঠিক আছে না? মানে ফুললি শব্দটা আপনারা যেটা মনে করতেছেন ফুল, এই ফুললি মানে হচ্ছে বোকামি, ল্যাক অফ গুড সেন্স, ফুলিশনেস, কথা বলছেন নাই? এটা ঠিকই আছে ফুললি, কথা বুঝছেন? এটা ঠিকই আছে, সমস্যা নেই। আপনারা যে ফুল বানানটা প্রত্যাশা করেন, এফ ডবল ও এল ওয়াই, সেটা না, এটা ঠিকই আছে, বানানে কোনো সমস্যা নেই ভাই, এ বানানে কোনো সমস্যা নাই, কথা বুঝছেন? তো হোয়ার ইগনোরেন্স ইজ এ ব্লিস, ব্লিস মানে আশীর্বাদ, ব্লিস মানে আশীর্বাদ, ইট ইজ ফুললি টু বি ওয়াইজ। ফুললি শব্দের অর্থ হচ্ছে এ ল্যাক অফ গুড সেন্স, ফুললি টু বি ওয়াইজ, জ্ঞানী হওয়াটা বোকামি। অজ্ঞতায় যেখানে আশীর্বাদ, জ্ঞানী হওয়াটা বোকামি। বাংলাদেশের প্রেক্ষাপটে এ কথাটা সত্য। অজ্ঞতায় যেখানে আশীর্বাদ, জ্ঞানী হওয়াটা সেখানে বোকামি। দেখেন তার বিখ্যাত ইলেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন 37-36 আসছে, এরপরে আসে নাই, বলা তো যায় না, 43 দিতে পারে। তার বিখ্যাত ইলেজি, আমরা এর আগে অনেক ইলেজি দেখছি। ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, একে বলা হয় প্যাস্টোরাল ইলেজি বা গ্রামীণ শোকগাথা, ঠিক আছে না? প্যাস্টোরাল ইলেজি, পূর্বপুরুষদের নিয়ে লেখা, পূর্বপুরুষদের নিয়ে লেখা, একটু ঠান্ডা মাথায় দেখেন। পূর্বপুরুষদের নিয়ে লেখা ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড, একে বলা হয় প্যাস্টোরাল ইলেজি, খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ শোকগাথা, গ্রামীণ শোকগাথা বলছে, দেখেন তার একটা বিখ্যাত উক্তি আছে, ফুল ফুল ম্যানি ফ্লাওয়ার্স ইজ বোর্ন টু ব্লাশ আনসেন, কথা বুঝছেন কিনা? পূর্বপুরুষদের, আপনার পূর্বপুরুষদের মধ্যে এমন অনেকেই ছিল যারা সম্ভাবনাময় ছিল, যারা চাইলেই তাদের প্রতিভা বিকশিত করতে পারতো, কিন্তু কোনো কারণে পারে নাই, কোনো কারণে হয়ে ওঠে নাই, বা বাস্তবতার কারণে বা বিভিন্ন বাধার কারণে তারা তাদের প্রতিভা বিকশিত করতে পারে নাই, কথা বুঝছেন কিনা? সো সেই সব অজানা পূর্বপুরুষদের স্মৃতিচারণ করে বাংলা সাহিত্যে দেখবেন আছে কবর, 5 জনের মৃত্যু বর্ণনা করা হয়। বাংলা সাহিত্যে কি আছে? কবর, যেখানে কয়জনের মৃত্যু বর্ণনা করা হয়? 5 জনের মৃত্যু বর্ণনা করা হয়। তো এই জাতীয় সাহিত্য বলতে পারেন হচ্ছে আপনার কি বলে, মানে ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার, এটাকে বলা হয় প্যাস্টোরাল। প্যাস্টোরাল মানে হচ্ছে গ্রামীণ শোকগাথা, প্যাস্টোরাল ইলেভি, প্যাস্টোরাল ইলেভি, কথা বুঝছেন কিনা? ফুল ম্যানি এ ফ্লাওয়ার ইজ বার্নড বোর্ন টু ব্লাশ আনসেন এন্ড ওয়াস্ট ইটস সুইটনেস অন দ্য ডিজার্ট এয়ার, কথা বুঝছেন? এমন অনেক ফুল আছে না যেগুলো ফোটার আগে ঝরে যায়, কথা বুঝছেন কিনা? কথা কি ক্লিয়ার? সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্ব দিবেন। তাকে বলা হয় গ্রেভিয়ার্ড পোয়েট, মানে তার দুইটা তথ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে উনি গ্রেভিয়ার্ড পোয়েট, গ্রেভিয়ার্ড পোয়েট নামে খ্যাত, ঠিক আছে না? গ্রেভিয়ার্ড পোয়েট নামে খ্যাত। উনি উনি ইংল্যান্ডের পোয়েট লরেট উপাধি মানে প্রস্তাব পাওয়ার পরেও তার প্রত্যাখ্যান করেছিলেন। তার বিখ্যাত গুরুত্বপূর্ণ ইলেজি, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার, অর্থাৎ কান্ট্রি চার্চ ইয়ার, কথা বুঝছেন কিনা? কান্ট্রি চার্চ ইয়ার, জি এই পুরোটা একটা নাম, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার, গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব দিতে হবে আপনাকে। ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার, এটা পুরো নাম। ইলেজি পূর্বপুরুষদের মৃত্যু নিয়ে লেখা, কথা বুঝছেন কিনা? স্মৃতিচারণ করে নিয়ে লেখা,
যেমন আমার দাদা ছিল চেয়ারম্যান, আপনারা অনেকেই জানেন না, আপনাদের দাদা মনে করেন ছিল সচিব, আমি জানি না, বা তার দাদা বা তার দাদার অনেক পূর্বপুরুষ ছিল যারা হচ্ছে সম্ভাবনাময়, বিভিন্ন কারণে তাদের সম্ভাবনাকে বিকশিত করতে পারে নাই। এরকম অজানা অনেক পূর্বপুরুষদের নিয়ে স্মৃতিচারণ করে লেখা হচ্ছে ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড। এটা গ্রামীণ গ্রামীণ ভাব আছে, এটা গাইয়া গাইয়া বা গ্রাম্য গ্রাম্য ভাব আছে, কথা বুঝছেন কিনা? পূর্বপুরুষদের মৃত্যু নিয়ে লেখা কান্ট্রি চার্চ ইয়ার্ড, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড, কথা বুঝছেন কিনা? হোয়াট এভার। এরপরে আসেন দেখেন স্যামুয়েল রিচার্ডসন, খুবই গুরুত্বপূর্ণ স্যামুয়েল রিচার্ডসন। একটা বিষয় মনে রাখবেন, এই থমাস গ্রে নামের পাশে লিখে রাখেন, উনি কিন্তু এজ অফ সেন্সিবিলিটি যুগের সাহিত্যিক। এজ অফ এজ অফ সেন্সিবিলিটি এজ অফ সেন্সিবিলিটি যুগের সাহিত্যিক, ওর নামের পাশে লিখে রাখেন। উনি কিন্তু, আমরা আগাস্টান পিরিয়ডের না, একটু এলোমেলো হয়ে আছে, বাট উনি কিন্তু আগাস্টান পিরিয়ডের না, উনি এজ অফ সেন্সিবিলিটি যুগের সাহিত্যিক। উনি কিন্তু এজ অফ সেন্সিবিলিটি যুগের সাহিত্যিক, কথা বলছেন? এজ অফ সেন্সিবিলিটি যুগের সাহিত্যিক হচ্ছেন থমাস গ্রে, ওনার নামের পাশে লিখে রাখেন এজ অফ সেন্সিবিলিটি। এরপরে দেখেন আছে স্যামুয়েল রিচার্ড, যদিও কখনো প্রশ্ন আসে নাই। স্যামুয়েল রিচার্ডের পিসি, মনে রাখবেন রিচার্ডের পিসি। মালটা কার? মারলো। পিসি কার? রিচার্ডের। তার বিখ্যাত উপন্যাস দেখেন পামেলা, বলা হয় ভার্চু রিওয়ার্ডের। ইংলিশ সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে পামেলা, এটা ধরে নেওয়া হয়। ইংলিশ সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে পামেলা, ভার্চু রিওয়ার্ডের। ইংলিশ সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে পামেলা, যাকে বলা হচ্ছে ভার্চু রিওয়ার্ডের, কথা বুঝছেন? ইংলিশ সাহিত্যের 1740 সালে প্রকাশিত এই নোবেলটিকে অনেকে ইংলিশ সাহিত্যের প্রথম উপন্যাস মনে করে। বাংলা সাহিত্যেও প্রথম উপন্যাস প্যারীচাঁদ নৃত্যের, যেমন আলালে ঘরে দুলাল, প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমের দুর্গেশ নন্দিনী, এবং মুসলিম রচিত প্রথম উপন্যাস মীর মোশাররফের রত্নাবতী, যেমন ঠিক এটাকে বলা হচ্ছে যে পামেলা বা ভার্চু রিওয়ার্ডের, পামেলা বা ভার্চু রিওয়ার্ডের, কথা বুঝছেন? ক্লারিসা, সিতে হচ্ছে ক্লারিসা, এ ট্রাজিক হিরোইন, কথা বুঝছেন কিনা? পামেলা এন্ড ক্লারিসা বোথ আর দ্য সেম ক্যারেক্টার। পামেলাটা অনেকটা বাংলা সিনেমার শাবানার মতো ক্যারেক্টার, কথা বুঝছেন? তাহলে পিসি কার? পিসিতে পিতে পামেলা, সিতে ক্লারিসা। পিসি কার? পামেলা এন্ড ক্লারিসা। এবার দেখেন আমরা স্যামুয়েল জনসন আমরা পড়েছি, আই বিলিভ আমরা স্যামুয়েল জনসনের আগে একবার পড়েছি, এজ অফ সেন্সিবিলিটি যুগের সাহিত্যিক। স্যামুয়েল রিচার্ড, এই দুটো নাম পাশাপাশি দিয়েছি, দেখেন দুটো নাম প্রায় কাছাকাছি, স্যামুয়েল রিচার্ড, স্যামুয়েল জনসন। এই জনসন বানানে দেখেন একটু ভালো করে, জনসন বানানে এইচ আছে। আর যেটা কমেডি, যেটা হচ্ছে কমেডি, কথা বুঝছেন কিনা? যেটা হচ্ছে কমেডি, অর্থাৎ বেন জনসন, সে বানানে কিন্তু এইচ নাই। এই স্যামুয়েল জনসন বানানে এইচ আছে, কিন্তু ওই বানানে কোনো এইচ নাই, কথা বুঝছেন কিনা? তাহলে এই দুটো সাহিত্যিক পাশাপাশি, উনি আগাস্টান পিরিয়ড, স্যামুয়েল রিচার্ডসন আগাস্টান। এখানে চাইলে আপনি আগাস্টান পিরিয়ডের যুগ বিভাগটা দিয়ে রাখেন, তাহলে আরো সুবিধা হবে। আগাস্টান 1700 থেকে 1745, কথা বলছেন নাই? উনি আগাস্টান, এজ অফ সেন্সিবিলিটি 1745 থেকে দিয়ে রাখেন, 1745 থেকে কথা বুঝছেন? দিয়ে রাখেন। আচ্ছা, এরপরে দেখেন ফাদার অফ ইংলিশ ডিকশনারি বলা হয়। স্যামুয়েল জনসনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি। তিনি ফার্স্ট লেক্সিকোগ্রাফার, ওনাকে বলা হয় ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ। তার নাম অনুসারে এই যুগকে বলা হয় এজ অফ জনসন। তাহলে দেখেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রত্যেকটা যুগের নামকরণ আছে। যেমন রেস্টোরেশন পিরিয়ডকে বলা হয় এজ অফ ড্রাইডেন, আগাস্টান পিরিয়ডকে বলা হয় এজ অফ পোপ বা ক্লাসিক্যাল পিরিয়ড, আর এই এজ অফ সেন্সিবিলিটিকে বলা হয় এজ অফ জনসন। লেক্সিকোগ্রাফার যিনি অভিধান রচনা করেন, লেক্সিকোগ্রাফার যিনি অভিধান রচনা করেন, তিনি শেক্সপিয়ারকে পোয়েট অফ হিউম্যান নেচার উপাধি দেন এ প্রিফেস টু শেক্সপিয়ার বইয়ে। কথা বুঝছেন? জেনে রাখা ভালো, পোয়েট অফ নেচার হচ্ছে উইলিয়াম ওরসওয়ার্থ, আমরা একটু পরে পাবো।
আরো জেনে রাখা ভালো, শেক্সপিয়ারকে ড্যাডলিং সান উপাধি দেন ভিক্টোরিয়ান যুগের লর্ড আলফ্রেড টেনিসন। এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে নতুন নাই, তথ্যগুলো আমরা ইতোমধ্যে পড়েছি। এই তথ্যগুলো কিন্তু আমরা ইতোমধ্যেই পড়েছি। এই তথ্যগুলো একদমই একদমই এই তথ্যগুলো কিন্তু একদমই নতুন নয়। কথা বলছেন কিনা? এরপরে দেখেন কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ, হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং উনি কিন্তু এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ এজ অফ সেন্সিবিলিটি লিখে রাখেন, এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ সেন্সিবিলিটি যুগের সাহিত্যিক হচ্ছেন হেনরি ফিল্ডিং। উনি ফিল্ডিং মানে মাঠ, উনি বড়র বাবা। বড় মানে হচ্ছে উপন্যাস, উনি উপন্যাসের জনক। এটা এর আগে আমরা পড়েছি, উনি উপন্যাসের জনক। মনে করে দেখেন, ইংলিশ সাহিত্যে 3টা রেপ আছে, রেপ পড়তে গিয়ে এটা পড়েছি। উনি উপন্যাসের জনক, তাহলে উপন্যাসের বাবা কে? হেনরি ফিল্ডিং। উপন্যাসের বাবা কে? হেনরি ফিল্ডিং। কথা বলছেন কিনা? বড়র বাবা। তার ছদ্মনাম, আমরা প্রথম ছদ্মনাম পেলাম ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। উপন্যাসের বাবাকে বা বড় বাবাকে? হেনরি ফিল্ডিং। তার ছদ্মনাম ক্যাপ্টেন হারকিউলিস। হারকিউলিস নামে একটা মেগা সিরিয়াল হতো আগে, হারকিউলিস। উপন্যাসের বাবাকে? হারকিউলিস। তাহলে তার পেন নাম ছিল ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। তার বিখ্যাত উপন্যাস টম জোন্স। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে টম জোন্স, অর্থাৎ সমাজের যে দুর্বল বা উইক চরিত্রগুলো আছে সেটা নিয়ে রচিত মূলত হচ্ছে টম জোন্স। পাশে লিখে রাখেন, সমাজের দুর্বল চরিত্রগুলো নিয়ে লেখা হচ্ছে টম জোন্স। একটা বিষয় মনে করবেন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার অসাবধানতার জন্য আমি ড্রেনে পড়ে গেলাম, এই দায়ভারটা আমার। কিন্তু কেউ যদি 3 তলা থেকে আমার গায়ে পানি ঢেলে দেয়, এই দায়ভারটা আমার না। কথা বুঝছেন কিনা? আমি খারাপ, আমি শুধুমাত্র আমার চারিত্রিক কারণে আমি খারাপ। আমি কোনো একটা মেয়েকে নখ দিয়ে আমি আমি তাকে মানে আমার দিকে আনার চেষ্টা করতেছি, কুপ্রস্তাব দিচ্ছি, আমি অবশ্যই খারাপ। কিন্তু কোনো একটা মেয়ের তরফ থেকে বারবার কুপ্রস্তাব আসতেছে, আমাকে টলানোর চেষ্টা করা হচ্ছে, এক্ষেত্রে আমার ইমান দুর্বলতা থাকলে আমি অবশ্যই যদি টলে যাই, অবশ্যই আমার দোষ আছে, কিন্তু পুরো দোষটা আমার না, সিংহভাগ দোষ হচ্ছে এই যে এই চরিত্রগুলোর। সো এই সমাজের উইক চরিত্রগুলো নিয়ে লেখায় মূলত হচ্ছে টম জোন্স, বিখ্যাত একটা উপন্যাস। আর তার বিখ্যাত নাটক রেপ আপন রেপ, এটা আমরা দেখেছিলাম। রেপ আপন রেপ, মনে থাকার কথা। উপন্যাসের বাবা হচ্ছে ফিল্ডিং, বড় বাবা ফিল্ডিং, উপন্যাসের বাবা ফিল্ডিং। কথা বুঝছেন কিনা? সো বড় বাবা ফিল্ডিং, উপন্যাসের বাবা ফিল্ডিং। স্যার উইল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত উপন্যাসিক, রচয়িতা এবং কবি। এই উপন্যাস রচয়িতা এবং কবি শব্দ দুটো বক্স করেন। স্যার উইল্টার স্কট, বাংলার স্কট বলা হয় বঙ্কিমকে। স্যার উইল্টার স্কট স্কটল্যান্ডের বিখ্যাত উপন্যাস রচয়িতা এবং কবি। স্কটল্যান্ডের বিখ্যাত উপন্যাস রচয়িতা এবং হচ্ছে কবি। বাংলার স্কট বলা হয় বঙ্কিমকে। তার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে আইভান হো। তার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে আইভান হো। তার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে আইভান হো। যদি এখান থেকে কোনো প্রশ্ন এখনো স্যার উইল্টার স্কট থেকে কোনো প্রশ্ন আসে নাই, এগুলোতে পড়তে পারেন, তবে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। একটা বিষয় মনে রাখবেন, আপনার হাত পা যেমন বাধা, অনেক সাহিত্যিক, কত সাহিত্যিক পড়বো, মনে রাখবেন পিএসসির হাত পাও কিন্তু বাধা, পিএসসির হাত পাও কিন্তু বাধা। কথা বুঝছেন? স্যার ওল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি, ফাদার অফ রিজনাল হোয়াট এভার, স্যার উইল্টার স্কট। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে, শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে আইভান হো। তার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে আইভান হো। তার প্রথম উপন্যাস হচ্ছে ওয়েভার। প্যাট্রিজম নামে তার একটা বিখ্যাত কবিতা আছে, জেনে রাখা ভালো। দ্য প্যাট্রিয়ট, দ্য প্যাট্রিয়ট নামে কবিতা লিখেছেন ভিক্টোরিয়ান যুগের, প্যাট্রিয়ট নামে কবিতা লিখেছেন ভিক্টোরিয়ান যুগের রবার্ট ব্রাউনি। কথা বুঝছেন কিনা? সো দ্যাটস অল ওভার দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আপনি চাইলে বই দেখে আপনার যদি আরো কোনো সাহিত্যিক পড়তে ইচ্ছা করে আপনি পড়তেই পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সো রোমান্টিক পিরিয়ডে আগে শেষ, আমাদের আর 3টা পিরিয়ড আছে, সাহিত্যিক ট্রাম আছে। ইনশাল্লাহ আগামী ডাবল ক্লাস নিয়ে, সকাল সন্ধ্যা ক্লাস নিয়ে এটাও শেষ হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ কালকে রোমান্টিক পিরিয়ড শুরু করব, এবং পরবর্তী পরীক্ষার নতুন রুটিন আমি 16 তারিখে আপলোড করব। একটু সময় দেন, 15 বা 16 তারিখে। 16 তারিখে পরীক্ষা উঠতে সাহিত্য নিয়মিত থাকবে ইনশাল্লাহ। প্রতিদিন পরীক্ষা হবে, কেননা এখন আর একদিন পর পর নিব না, বা প্রতিদিন নেওয়ার চেষ্টা করব, সময় যেহেতু কম। একদিন পর পর নিলে বেশি পরীক্ষা নেওয়া যাবে না, প্রতিদিনই পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। সো হচ্ছে সাহিত্যের প্রায় আমরা 40% শেষ করলাম, বাকিটা বা 50% শেষ করছি, বাকিটা ইনশাল্লাহ খুব দ্রুত শেষ করব। কালকে আমাদের সকালে ক্লাস হবে রোমান্টিক পিরিয়ড, রাতে ইনশাল্লাহ ক্লাস হবে। কালকে সকালে ক্লাস হবে এবং কালকে রাতেও ক্লাস হবে। কালকে সকালে ক্লাস হবে 8টায় এবং আগামীকাল রাতে ক্লাস হবে 9টায়। কেমন? সো ভালো থাকবেন, ভুল ত্রুটি মাফ করবেন, মনে যদি আমার নিয়ে রাগ থাকে ঝেড়ে দিবেন, এবং আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।